আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণ না হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে তালা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত। সিরাজগঞ্জে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ, কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি এলাকাবাসীর। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন তৃতীয় দিনের মতো অব্যাহত। এবং কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং উপযুক্ত মূল্য না পাওয়ায় রংপুরের রাস্তায় আলু ফেলে মানববন্ধন চাষিদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণ না হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায়। অপরদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নেতারা প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করে এর দায় ছাত্রদলের উপর চাপানোর চেষ্টা করছে। খুলনা প্রতিনিধি এস.এম. হাবিবকে সাথে নিয়ে রাসনা দাসের রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মঙ্গলবার সংঘর্ষের পর থেকে নতুন করে আলোচনায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধর বিষয়টি। এর জের ধরে বুধবার দিনভর উত্তপ্ত ছিল কুয়েট ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র সংসদের পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবি পূরণের আলটিমেটাম শেষে দুপুরে একাডেমিক ও প্রশাসনিক ভবন সহ সব ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রছাত্রীরা। এ সময় একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। নতুন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে ভিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। পরে জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ক্যাম্পাসে সকল রাজনীতি নিষিদ্ধ, হামলাকারী ছাত্রদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত হয় সভায়। আমাদের ছাত্রদের গায়ে হাত দেওয়া হয়েছে, অস্ত্র চালানো হয়েছে, কোনো পরিস্থিতিতে এটা আমরা সমর্থন করতে পারি না। এর আগে মঙ্গলবার সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কুয়েট শাখা ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের মিছিল থেকে ছাত্রদলের উপর হামলা করলে স্থানীয়রা তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থী সেজে কুয়েটের ক্যাম্পাসে ঢুকে দখলদারিত্ব করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে রাহুল জাবেদ 2021-22 সেশন, ইফাজ ও ইউসুফ নামক 3 জন ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মধ্য দিয়েই শুরু হয়। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়, যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে, কুয়েটের গেট হয়ে ওঠে এক রণক্ষেত্র। নতুন করে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা। দেশের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস ও ডিম পায় তা নিশ্চিত এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে খামারিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কুষ্টিয়া মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন খামারিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ, পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল বারী সহ জেলার খামারিরা সভায় উপস্থিত ছিলেন।
মাছ তো আপনি আপনার টেবিলে আসবে না, ওটা মৎস্যজীবীরা বা খামারিরা না করলে তার মাংসটা আসবে না, ডিমটা আসবে না। তার মানে যারা এগুলো কাজ করছেন তাদেরকেও সুযোগ সুবিধা দেয়া, তাদেরকেও রক্ষা করা একই সাথে এই মন্ত্রণালয়ের কাজ। আওয়ামী লীগ সকল নির্বাচনকে দলীয়করণ করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান তিনি এই মন্তব্য করেন। বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আওয়ামী লীগ বাংলাদেশের যে নির্বাচন, যে গণতান্ত্রিক ধারা ছিল, এই ধারা বাংলাদেশে এমন করে ধ্বংস করে দিয়েছে। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে তার শ্রমিক বলেন আর যেই বলেন, সে তার ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত করবে। এটাই আমরা অতীতে কি হয়েছে জানি না, আগামী দিনে নাটোরে এই ধারা আমরা অব্যাহত রাখবো। পরিবেশ রক্ষায় জাতীয় পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান সিরাজগঞ্জের গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। কারখানাটির বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী দাউভাঙ্গা নদীতে ফেলায় বিষাক্ত হয়ে উঠেছে সেখানকার পানি। কারখানায় দূষিত বর্জ্য ফেলা বন্ধে এবার কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী সহ মানবাধিকার কর্মীরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। কাপড় প্রসেসিং এর কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে সিরাজগঞ্জের দাউভাঙ্গা নদীতে। মিলের বর্জ্যে পানি বিষাক্ত হওয়ায় নদী তীরবর্তী শতাধিক গ্রামের মানুষ ভুগছে পেটের পীড়া, চর্মরোগ সহ শারীরিক নানা সমস্যায়। 1995 সালে সিরাজগঞ্জ বগুড়া আঞ্চলিক মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে 74 বিঘা জমির উপর গড়ে তোলা হয় উত্তরবঙ্গের বৃহৎ গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস। মিলের ভেতরে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য 2001 সালে জাতীয় পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। তবে শুরু থেকেই মিলটিতে ইটিপি প্ল্যান্ট কার্যকর না থাকায় এই বেহাল দশা। এখানে আমি জন্মের পর থেকে দেখতেছি যে এই পানিটা এইভাবে গড়তেছে। আমরা অনেকবার মানববন্ধন করেছি, সাংবাদিক এসেছে, পানি উন্নয়ন বোর্ড থেকে লোক এসেছে। এই যে এখন সাল ফালের গা ফসরা, এই যে সব পচা পানি গড়ে, ধান ভাড়ালি ধান মরে যায়, পানি বন্ধ নামলে হাত পাও খাই যায়। আমরা চাই ছাত্র সমাজ মিলে এই জিনিসটা যেন সমাধান হয়। এলাকাবাসী জানান, মিল কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি তারা। উল্টো মামলার শিকার হন স্থানীয়রা। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এখানে স্টেপ নেওয়ার, সরাসরি 133-তে যখন তখন স্টেপ নিয়ে বন্ধ করে দিতে পারে সমস্ত প্রতিষ্ঠানকে, এবং মোবাইল কোড দ্বারা জরিমানা করে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে মিল কর্তৃপক্ষের দাবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শে কাজ করছেন তারা। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ক্রমে, অনুমোদন সাপেক্ষে আমরা ইটিভি আবার সংস্কার করি। সংস্কার করার পরে নতুন করে আমরা ইটিভি এখন নতুন করে আবার চালানো হচ্ছে আর কি। স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, তারা মিলটিতে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছেন। 2017, 2019 এবং 2021 সালে 3 দফায় মিলের বিরুদ্ধে 21.5 লাখ টাকা জরিমানা করা হলেও পরিবেশের জন্য হুমকি স্বরূপ এই মিল বন্ধের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার সরেল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক ভারতীয় সহ 5 জনকে আটক করেছে বিজিবি। সকালে সরেল 25 বিজিবি ব্যাটালিয়নের অধীন হরসপুর বিত্তপীর টহল দলের সদস্যরা সীমান্তের রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদেরকে আটক করে। বিজিবি 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃতরা 24,000 টাকার বিনিময়ে মানব পাচারকারী দালালের মাধ্যমে ভারতের আসামে আত্মীয়র বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিল। পরে তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ফলে বন্ধ রয়েছে কলেজের ক্লাস, একাডেমিক কার্যক্রম,
ও পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম। একাডেমিক ভবন সহ কলেজের সকল গেট তালাবদ্ধ থাকায় শিক্ষক কর্মকর্তারা কলেজে প্রবেশ করতে পারছে না, বাইরে দাঁড়িয়ে সাদা কাগজে হাজিরা দিচ্ছেন। এদিকে দাবি আদায়ে দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রংপুরে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চাষিরা। হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকার পরিবর্তে ১.৫ টাকা নির্ধারণ, উৎপাদনে খরচের চেয়ে বাজার মূল্য কম থাকায় কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং সরকারি উদ্যোগে বিদেশে আলু রপ্তানির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। রংপুর প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে চাষিরা বলেন, বর্তমানে আলুর দাম খুবই কম, তার মধ্যে কোল্ড স্টোরেজ ভাড়া প্রতি কেজি ৮ টাকা করা হয়েছে, যা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই অবিলম্বে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবি জানান তারা। ময়মনসিংহে বিএনপির জনসভা সফল করতে সংবাদ সম্মেলন ও লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রক্ষণ বক্তব্য রাখেন। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আয়ুব আলী ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকায় সরকারি হালটের রাস্তা কেটে মৎস্য খামার তৈরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভালুকার ভোরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে। এই ঘটনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোরাডোবা ইউনিয়ন প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার পানিউল্লাহ শেখের ছেলে নজরুল শেখ ও একই এলাকার মৎস্যচাষী জব্বার শেখ গত 15 ফেব্রুয়ারি পৈতৃক সম্পত্তি দাবি করে রাস্তাটি কেটে মৎস্য চাষের জন্য ফিশারি তৈরি করেন। এই সময় স্থানীয়রা বাধা দিতে গেলে তাদেরকে হুমকি ও ভয়ভীতি দেখায় অভিযুক্তরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভোরাডোবা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সাইদুর রহমান। এই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তন রয়েছে। উপজেলা প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমরা যে অভিযোগটি পেয়েছি, আমরা সরেজমিনে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে এটাকে পরিদর্শন করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের হাইল হাওরপাড়ের গাছিরা। কুয়াশা চাঁদের ঢাকা কনকনে শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা রসপ্রেমীরা ভিড় করছেন হাওরপাড়ে। এতে ভালো আয় করছেন গাছিরা। ভোর থেকে হাওরপাড়ে নানা বয়সী মানুষের পদচারণা। মৌলভীবাজার প্রতিনিধি মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। মৌলভীবাজার সদর উপজেলার এই হাওর এখনো প্রতিদিন ঢাকা থাকে কুয়াশায়, বইছে হিম বাতাস। হাওর পাড়ে দাঁড়িয়ে আছে সারি সারি 3 শতাধিক খেজুর গাছ, যেখানে দিনরাত রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। টাটকা খেজুর রসের টানে শীতের কুয়াশা উপেক্ষা করে কাক ডাকা ভোরে হাওর পাড়ে আসছেন উৎসুক জনতা। সূর্য ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছে রস বিক্রি। ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া রস সংগ্রহ আগামী মাসেও চলবে বলে জানান গাছিরা। 11টার থেকে শুরু করি, বেলা 5টা পর্যন্ত হাঁড়ি লাগাই। 200 টাকা, তার মধ্যে 100 টাকা কাটি, 120 টাকা কাটি। রস গাছের থেকে পারি, রসটা ইয়াতে ক্যান্টিনে ঢালি লিয়া যায়, লোকে দেওয়া হয়। খেজুরের রস কিনতে মৌলভীবাজারের বিভিন্ন প্রান্ত থেকেও আসছেন ক্রেতারা। তাজা রস খাওয়ার পাশাপাশি পিঠা পায়েস বানাতে কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন ঘরে। এখানে খাইলাম 5 লিটার, আর বাড়ির জন্য আরো 5 লিটার নিয়ে যাচ্ছি। রসটা খুব অরিজিনাল লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। আমরা 3 জন আসলাম, আমরা 6 লিটার লইছি। বোতল না এনে আসলাম, আরো বেশি নিতাম। আশেপাশে কোনো কারণে পাওয়া যায় না, খালি ওখানে পাওয়া যায়। আর এবার লাগলো যে ফ্রেশ, তো খাওয়া পরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো খাওয়ার একটু গন্ধটা একটু করে মারাত্মক গন্ধ, কিন্তু খাইতে টেস্ট আছে, ভেরি টেস্ট। এখানে প্রায় 300টি খেজুর গাছের মধ্যে 120 থেকে 130টি গাছে হাড়ি বসানো হয়েছে। এ থেকে প্রতিদিন 100-এরও বেশি লিটার রস মিলছে বলে জানান এই খামারিরা। 3 মাসের এরা প্রজেক্ট আর কি, শীত যতদিন আছে ততদিন। শীত এটা শেষ, মাঘ মাসের শেষে, ফাল্গুন মাসের শেষের দিকে আমরা শেষ করে দেব। আমাদের এখানে ভেজাল মুক্তি ইনশাআল্লাহ। আর আমরা এখানে সরাসরি গাছ থেকে পেরে বিক্রি করি।
বারাক গ্রুপের ফিশারির তত্ত্বাবধানে চলে এই খেজুর বাগান। প্রতিদিন 10 থেকে 20,000 টাকার রস বিক্রি হচ্ছে বলে জানান তারা, যা থেকে বিপুল পরিমাণ গুঁড়ো তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নুরুল হাসান ফরিদি, জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম ও জেলা আনসার কমান্ডার শফিউল আজম সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। তারুণ্য উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা। সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। এই উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় সবজি, ফল, ফুল, ভেষজ ও কৃষি যন্ত্রপাতির 14টি স্টল রয়েছে। বরিশাল শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিভাগীয় মুনির চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসব 2025। শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে এবং বরিশাল শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাট্য উৎসবের উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। উদ্বোধনী দিনে পটুয়াখালী জেলা দল অদ্ভুত নামে একটি নাটক পরিবেশন করে। নাট্য উৎসবে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা দল অংশ নিচ্ছে। গ্রামের প্রতিটি ঘরে যেন এক একটি কারখানা। এসব কারখানায় আধুনিক ডিজাইনের ব্যাটগুলো যে কারণে নজর কাড়বে সবারই। আর এই ব্যাট বিক্রি করে গ্রামবাসী আয় করেন কোটি কোটি টাকা। পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চলের বিন্না গ্রাম এখন পরিচিত হয়েছে ক্রিকেট ব্যাটার গ্রাম হিসেবে। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। ব্যাট ছাড়া যেমন ক্রিকেট খেলা সম্ভব নয়, ঠিক তেমনি বাংলাদেশের বিন্না গ্রাম ছাড়া ক্রিকেট ব্যাটের কথা চিন্তাও করা যায় না। তাই ব্যাট আর বিন্না যেন একই মুদ্রার এপিটোপিট। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রাম পরিচিত হয়ে উঠেছে ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে। এখানে রয়েছে 200-এরও বেশি ব্যাট তৈরির কারখানা। প্রায় প্রতিটি ঘরেই তৈরি হচ্ছে ব্যাট। সৃষ্টি হচ্ছে শত শত নারী পুরুষের কর্মসংস্থান। এখানে প্রায় 150-200 মতো কারখানা আছে আমাদের এলাকায়। এই জায়গায় আপনার কয়েক লক্ষ ব্যাট দেওয়া কাটা হয়। আমাকে পড়ালেখা অনেক গরিব ছিল ভিন্ন এলাকা, এই ব্যাট বানাই অনেক মানুষ উন্নতি হয়েছে, অনেক বিল্ডিং আছে, অনেক জায়গা জমি রাখছে, খাইলে অনেক ভালো আছে। দামে কম আর নরম কাঠ দিয়ে তৈরি করা এই ব্যাটগুলোর দেশের বাজারে চাহিদা ব্যাপক। তবে এগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযোগী নয়। কারিগররা বলছেন যথাযথ কাঠের অভাব আর আন্তর্জাতিক মান অনুযায়ী কাঠ প্রস্তুত করতে না পারায় সম্ভব হচ্ছে না বিশ্বমানের ব্যাট তৈরি। বছরে প্রায় মনে করেন বহু টাকা ইনকাম হইতে আছে, প্রায় 5-10 কোটি টাকার মতন ইনকাম হইতে আছে। আমাদের নদীর পথে আসবে তাও আমার পানি শুকানো চাই, জোয়ার বাতাস লাগে, আর আবার দুই হাত পানি চায় না, আমার খাল্লা খুব পতন লাগে, আমার মাল নিয়ে আসতেই না। সম্ভাবনা থাকা সত্ত্বেও বিকশিত হতে পারছে না এই শিল্পটি। তবে বিসিক বলছে আর্থিক ও কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বর্তমানে কাঠ দিয়ে ব্যাট তৈরি করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে এই ব্যাট বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আমি মনে করি। এবং বিসিক সারা এর সাথে এই ব্যাট কারখানার মালিকদের যোগাযোগ রয়েছে এবং তাদের সুবিধা অসুবিধা সার্বক্ষণিক তদারকি করা হয়। বিন্না গ্রামের এক একটি কারখানায় বছরে 20 থেকে 25 হাজার ব্যাট তৈরি হয়, আর এই সব কারখানা থেকে আয় করা হয় কয়েক কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চককীর্তি ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা 3-1 গোলে দাইপুখুরিয়া ইউনিয়ন ফুটবল দলকে হারায়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টে 16টি দল অংশ নেয়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।